হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি সুমনা চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন আরও একটি ভ্লগ নিয়ে। তো ভ্লগটিকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ভ্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে যে ভ্লগটি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার বোনের বিয়ের দিনকার ভ্লগ। তো চলো ভ্লগটি শুরু করি। তো দেখো এখন সকালবেলা হচ্ছে বোনের গায়ে হলুদ হচ্ছিল, আর আমার বোনের আগের দিন কিন্তু গায়ে হলুদ হয়েছিল, আর বিয়ের দিন সকালবেলাও কিন্তু গায়ে হলুদ হচ্ছিল। তো কি বলতো, আমি এতটাই ব্যস্ত ছিলাম আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো আমি অনেককে বলেছিলাম শ্যুট করে রাখতে, তো তারাই শ্যুট করে রেখেছিল ভিডিওটা। আর কি বলতো, যেহেতু ফটোশ্যুটের ব্যাপার ছিল তো ওই জন্য সকালবেলায় কিন্তু গায়ে হলুদটা করা হয়েছিল। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর প্রতিবার ভাবি জানো তো যে বিয়ের সময় কোনো কারোর কাছ থেকে সাজবো না, মেকআপ আর্টিস্ট আমি নিজেই সাজবো, কিন্তু জানি না কেন সাজতে চলে যাই আর বারবার কিন্তু আমার এই ভূতি সাজিয়ে দেয়। তো যাই হোক, এই যে দেখো আমাদের দুজনের লুক, আর আমার লুকটা সত্যি কথা বলতে কি আমার একদমই পছন্দ হয়নি। আমি জানি না কেন এই কোনো মেকআপ আর্টিস্টদের সাজলেই না আমার লুকটা যেন কেমন একটা উদ্ভট হয়ে যায়, কেন আমি বুঝতে পারি না। কিন্তু ভাবি প্রতিবার সাজবো না, তাও সে সাজতেই চলে আসি। আসলে কি বলতো, চারিদিকে এত ব্যস্ততা ছিল না, আর ব্যস্ততার জন্য ভাবছিলাম যে হয়তো রেডি হতে পারবো না, ওই জন্য ছিল সামনে বসে গেছি সাজতে। আর দেখো কি একটা করে দিয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে। তো আমি তো কি বলবো জানি না কেন, জানি তো 3বার সাজলাম। এটা নিয়ে আমার বিয়ে, আমার ছেলের অন্নপ্রাশন, আর এই যে বোনের বিয়ে, একবারও আমার ফালতু ঠিকঠাক সাজ হয়নি। 3বারই আমার ফালতু সাজ হয়েছে। তো যাই হোক, দেখো কি আর করা যাবে। তো এখন দেখো চলে এসেছি আমি এই রুমে, আর এদিকে আমার বোনের পায়ে আলতা পরানো হয়নি, তো বোন এদিকে আলতা পরিয়ে দিতে বলছিল, তো বোনকে আলতাটা পরিয়ে দিলাম। আর আলতা পরার পর কিন্তু আমার বোনের পাগুলো দেখো দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো যাই হোক, আর এদিকে দেখো সবাই রেডি হতে শুরু করে দিয়েছে, বোনও কিন্তু এখনও রেডি হচ্ছে। আমি কিন্তু সবার আগে রেডি হয়েছি, যার জন্য আমি বোনের যখন গায়ে হলুদ হচ্ছিলো তখন যেতে পারিনি। আর এদিকে দেখো আমার মেজো বোনও কিন্তু রেডি হতে লেগে গেছে। আর এদিকে দেখো বোন আপ রেডি হয়েছে, জুয়েলারি বক্সগুলো নিয়ে বসে আছে, যেহেতু ও রেডি হবে। আর আজকে না বোনের সকালবেলা যেহেতু ফটোশ্যুটটা ছিল না, ওই জন্য না একটু দেরি হয়ে গেছে। আর এদিকে দেখেছো আমার হাজব্যান্ডের কাজ দেখো, কতটা পরিমাণ জিপসি নিয়ে এসেছে। এত কি হবে জানি না, আমার তো সাজা হয়ে গেছে। আমি বলেছিলাম যে ইয়েলো কালারের যে গোলাপগুলো হয় সেই গোলাপগুলো নিয়ে আসতে, পিঙ্কটা নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু ওটা পাইনি বলে ইয়েলোটা নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো রেড গোলাপ নিয়ে এসছে, প্রায় হচ্ছে তোমার 40-50 পিস, জানি না আবার কি হবে। বোনের তো লাগবে হয়তো 20 পিস মতো বললো, আর 30 পিস বেশি থাকবে। তো দেখা যাক, যদি কালকে আবার লাগে তো কালকে দিয়ে নেওয়া যাবে। আর এদিকে দেখো আমি আর বোন এদিকে বসে গেছি হচ্ছে গাঁদা ফুলের এই পাপড়িগুলো ছাড়ানোর জন্য। তো ওদিকে যেহেতু বোনরা রেডি হচ্ছে, তো আমি আর সাদিয়া এখানে বসেছি, এগুলো একটু ছাড়িয়ে নেব। তাহলে কি বলো তো, যখন ওই বরযাত্রীরা আসবে না, তাহলে তখন আর অতটা অসুবিধা হবে না। আর এদিকে দেখো সাদিয়াকে কিন্তু দেখতে ভীষণ মিষ্টি লাগছে আজকে, কিন্তু সত্যি সত্যি সাদিয়াকে খুবই ভালো লাগছে। তো আমি সাদিয়াকে বলছিলাম যে তোকে না আজকে বোন ভীষণ ভালো লাগছে, তো আবার আমাকে বলছিল থ্যাংক ইউ। তো তারপর দেখো এখানে সবাই রেডি হচ্ছিল, তাই আমরা দুজন এখানে বসেছিলাম আর সবার সাথে গল্প টল্প করছিলাম। তো তারপর দেখো আমরা চলে এসেছি নিচে। কেন বলো তো, ভাবলাম যে যাই, এখনও তো যেহেতু বরযাত্রী আসেনি, তো স্টলের জিনিসগুলো একটু খেয়ে নিই। তো স্টলে দেওয়া হয়েছিল ফুচকা, কফি, তারপর হচ্ছে পকোড়া, লস্যি, এগুলো ছিল। তো ভাবলাম যে একটু খেয়ে নিই, নাহলে কিন্তু ভিড় হয়ে যাবে। এই দেখো বোনের হচ্ছে ফাইনাল লুক, আর বোনকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর বোন দেখো এখানে বসেও গেছে, ওর বসার জায়গাতে। এইদিকে দেখো আমরা দুই বোন এখানে চলে এসেছি পকোড়া খেতে। তো একটা লস্যি খেয়ে নিয়েছি, আর এখানে পকোড়া খাচ্ছি, আর কি দুজনে গল্প করছিলাম, জানি না, যাই হোক হবে কোনো কথা বলছিলাম। তো তারপর এখানে খেতে খেতে তারপর কে একটা আমাকে ডাকছিল, তো তার সাথে কথা বলতে যাচ্ছিলাম। আর কি বলো তো, এখন খেয়ে না নিলে না একটু পরে ব্যস্ত হয়ে যাব, আর কিন্তু কিছুই খেতে পারবো না। যেমন দেখো বিয়ের কিন্তু অনেক রিচুয়ালস আছে, কিন্তু সেগুলো আমি তোমাদের সাথে বেশিরভাগটাই শেয়ার করতে পারিনি। কেন কি বলো তো, এই ব্যস্ততার জন্য। আর তোমরা তো বুঝতেই পারো, বলো নিজের বাড়িতে বিয়ে হলে কিন্তু তেমনভাবে কিছুই করা যায় না। তো তারপর দেখো এদিকে বোনের বান্ধবীরাও একে চলে এসেছিলো, তো ওরা একটা ফটোশ্যুট করবে বলে আমাকে ডাকছিল। ফটোশ্যুটটা আমার একটা স্টাইলে ছিল, বিশ্বাস করো আমার দ্বারা ওই স্টাইল হবে না। তো আমাকে ডেকেছিল, তো আমি বললাম যে না রে না, আমি করবো না, যে অন্য কোনো বান্ধবীকে ডেকে নি, আমি হয়তো তোদের ফটোটাই বেকার করে দেবো। তো ওই জন্য আবার এই বোনটাকে ডেকে নিল ওরা। তো সবাই একসাথে ওরা ফটোশ্যুট করছিল। আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমি জানি না কেন আমি এই পোজগুলো দিতে পারি না, স্টাইলগুলো দিতে পারি না। যাই হোক, কি আর করা যাবে, সবার দ্বারা তো সবটা হয় না বলো। আমার দ্বারা একদমই হয় না, ফটো তোলার যে স্টাইল বা কীভাবে ফটো তুলবে, এগুলো কিন্তু বোনরা ভীষণ ভালো পারে, আমি কিন্তু অতটা পারি না। তো যাই হোক, কি আর করা যাবে। তো তারপর ওখানে বসে বসে আমরা সবাই একটু হাসি মজা করছিলাম। তো তারপর কে একটা এসে বললো না আমাকে যে বর চলে এসেছে। তো তারপর দেখো আমরা চলে এসেছি গেটের এখানে, যেহেতু গেট ধরা হবে, তো ওখানটাতে এসে দাঁড়িয়েছিলাম। তো কোনো একটা কারণে একটু গাড়িতে আসতে লেট করছিল, তো আমরা ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। আর এদিকে আমাদের সব রিলেটিভরাও একে একে আসতে শুরু করে দিয়েছিল। তো দেখো
আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর কিন্তু দেখো ফাইনালি কিন্তু বরের গাড়ি কিন্তু চলেই এসেছে আর সবাই কিন্তু ভীষণই এক্সাইটেড। এবার বুঝতেই পারছো যেহেতু বরের গাড়ি চলে এসেছে এবার কিন্তু গেট ধরা হবে, টাকা নেওয়া হবে। আমি কি বলবো কি আমাদের মাকে কোনো লাভ নেই। আপাতত ফ্যানটা অফ করে দিলে হতো। না না ডিমান্ড আছে, অনেক আছে। তো যাই হোক এদিকে দেখো কত টাকা দেয়া হবে এই নিয়ে কিন্তু শালিয়া জামাইবাবুদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তো মোটামুটি কিছু একটা অ্যামাউন্টের টাকা শালিরা নিয়ে নিল। তো নেওয়ার পর তারপর দেখো এদিকে কিন্তু গেটটা মানে খুলে দেওয়া হয়েছিল। আর কি বলো তো আমাদের মধ্যে না নিয়ম আছে জামাইবাবু মানে বড় জামাইবাবু কিংবা যদি শালারা থাকে তাহলে কিন্তু মানে কোলে করে নিয়ে আসে মানে বরকে। কিন্তু কি বলো তো যেহেতু এখন না আর মানে অতটা কেউ কোলে উঠতে চায় না, তো আমার হাজব্যান্ড দেখো হাত ধরেই নিয়ে আসলো। আর শালারাও ছিল, ওরা বলছিল যে কোলে নেবে, কিন্তু কি বলো তো এখন বললাম না যে কেউ কোলে উঠতে চায় না, আর কোলে নিতে গিয়ে যদি হঠাৎ করে কোনো কিছু একটা অঘটন ঘটে যায় বুঝতেই পারছো। তো যাই হোক দেখো এখানে মিষ্টি খাওয়ানোর সময় এতটা পরিমাণ স্নো স্প্রে ওরা দিয়েছে যে পুরো মিষ্টিটা বেকার হয়ে গেছে। তো কি করব ভাবছিলাম জানো তো খাওয়াবো না, কিন্তু কি বলো তো যাই হোক মিষ্টিটা একটু উল্টিয়ে এনে নিচে থেকে অল্প একটুকু খাইয়ে দিয়েছিলাম। আর আমার না সত্যি কথা বলতে স্নো স্প্রে না কোনো কেক বলো কিংবা কিছুর উপর যদি পড়ে না আমার একদমই খেতে ভালো লাগে না। অনেককে দেখি জানো তো যে স্নো স্প্রে যখন মানে কেক কাটিং করা হয় স্নো স্প্রে পড়লে কিন্তু মানে ইজিভাবে তারা খেয়ে নিতে পারে, কিন্তু আমার না এগুলো একদমই ভালো লাগে না। তো যাই হোক কী আর করা যাবে। তো তারপর দেখো যে ফুলগুলো আমি আর সাদিয়া ছাড়িয়ে রেখেছিলাম সেই ফুলগুলো দিয়ে বরযাত্রীদের সাথে ভাইয়াকেও কিন্তু আমরা ওয়েলকাম করে নিলাম। তো দেখো ভাইয়া চলে এসেছে ভিতরে, এবার যেখানে ভাইয়া জায়গা করা হয়েছিল ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হবে। আর কি বলো তো যেহেতু এখন সময়টা অনেকটাই ছোট তোমরা বুঝতে পারছো, আর রাত্রিটাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, তাই কিন্তু এখানে বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে, নাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। কারণ বুঝতেই পারো যে একটা বিয়েতে কিন্তু অনেকই নিয়মকানুন থাকে। তো ওদিকে দেখো ভাইয়ার বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে, তারপর কিন্তু বোনের বিয়ে পড়ানো হবে। তো এদিকে দেখো ভাইয়ার বিয়ে পড়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের মধ্যে কিন্তু ছেলেদের বিয়ে পড়াতে গিয়ে একটু সময় লাগে, মেয়েদের বিয়ে পড়াতে কিন্তু অতটাও বেশি সময় লাগে না। তো ভাইয়ার ওখান থেকে বিয়ে পড়ানোর পর চলে এসেছিলো বোনের এখানে বিয়ে পড়ানোর জন্য। আর বোনেরও কিন্তু এদিকে বিয়ে পড়ানো হয়ে গেছে। তো বোনের যখন বিয়ে পড়ানো হচ্ছিলো আমি না তখন ছিলাম না, তো পুরো ক্লিপটা আমি নিতে পারিনি, আমি কোনো একটা কাজে কোথাও গিয়েছিলাম। তো তারপর আমি শেষের দিকে প্রায় এসেছিলাম। তো দেখো এদিকে বোনেরও কিন্তু বিয়ে পড়ানো কমপ্লিট। আর এদিকে দেখো ভাইয়া কিন্তু ভীষণই নার্ভাস। আর দেখবে এটাই কিন্তু হয়ে থাকে যখন দেখবে কারোর বিয়ে হয় সেদিন কিন্তু ছেলে বলো মেয়ে বলো মানে বর কনে দুজনেই কিন্তু ভীষণই নার্ভাস থাকে। আর অন্য সময় দেবে কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে, কিন্তু সেই দিনটাতে মানে প্রত্যেকের ক্ষেত্রে হয়, আমি আমার ক্ষেত্রেও কথা বলছি মানে আমার কথাও বলছি, মানে ভীষণই নার্ভাস হয়ে গেছিলাম। তো তারপর দেখো আমাদের মধ্যে বিয়েতে যে নাকেরটা দেওয়া হয় সেটা তো করতে হয়। তো এদিকে দেখো বোনের নাকের পরানোর জন্য মানে আমি গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি না কারোর নাকের কানের পরাতে পারি না, কেন জানি না, আমার না ভীষণ ভয় লাগে, বারবার মনে হয় যে হয়তো অন্য কোথাও পরিয়ে দিচ্ছে, ওর জন্য এই বোনটাকে ডেকেছিলাম, তো বোনটাই পরিয়ে দিচ্ছিল নাকেরটা। তো তারপর দেখো বোনকে রেডি করিয়ে দেওয়া হচ্ছে কারণ ওর রেজিস্ট্রি ম্যারেজ হবে তার জন্য। আর আরও কিন্তু অনেক নিয়ম কানুন আছে। আর এই মানে বোনের বিয়ের এই ভিডিওটা কিন্তু আমি এর আগের ভিডিওটাতে পোস্ট করেছি, তো যারা দেখোনি তো প্লিজ তারা দেখে নিতে পারো, আশা করছি ভিডিওটি দেখতে ভালো লাগবে তোমাদের। তো যদি কেউ স্কিপ করে থাকো তাহলে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো দেখো বোন চলে এসেছে এদিকে বিয়ে যেখানে হবে সেই জায়গাটাতে, আর এদিকে কিন্তু ভাইয়াও বসে গেছে, আর ভাইয়াও কিন্তু ভীষণ এক্সাইটেড নার্ভাস দুটোই কিন্তু। আর বোনও কিন্তু দেখো চলে এসেছে। তো চলো কিভাবে বিয়েটা হয় তোমরা দেখতে থাকো। खुदा गवा खुदा गवा तू मुझे कबूल मैं तुझे कबूल। আর
এদিকে দেখো বোন সিগনেচার করার সময় কিন্তু ভীষণ নার্ভাস হয়ে গেছিলো, মানে এতটাও ভয় পাচ্ছিল যে ওরা সিগনেচারটা পর্যন্ত করতে পারছিল না, মানে ওর হাত রীতিমতো কাঁপছিল জানেন তো। তো যাই হোক দেখো আমি এখানে হাত ধরে আছি, ও আস্তে আস্তে সিগনেচার করছে। আর দেখবে সবার ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে থাকে, যখন বিয়ে পড়ানো হয় তখন কিন্তু ভীষণ কষ্ট হয়। আর তখন না দেখবে জানা জিনিসও কিন্তু মানুষের মানে ভুলভাল হয়ে যায়, মনে হয় যেন কী হচ্ছে, মানে কিছুই যেন ভালো লাগে না। আর দেখবে মানে আমার তো মনে হয় যে প্রতিটা মেয়ে তার মানে রেজিস্ট্রির সময় যে সিগনেচারটা করে হয়তো এরকম বাজে সিগনেচার যে হয়তো জীবনে কখনো কোথাও করেনি। তো বোনেরও কিন্তু সেরকমই অবস্থা হচ্ছিল। के बगैर जिंदगी गुनाह हो, कोई गुलाम चाहे बादशाह, इश्क के बगैर जिंदगी गुनाह। बस की सोच कर मैंने जान दी, वही वही बस की सोच कर मैंने जान दी, यानी दिल दिया खुदा खुदा তো যাই হোক এদিকে কিন্তু বোনের বিয়ে কমপ্লিট হয়ে গেল, আর আমার ছোট্ট বোনটার কিন্তু বিয়ে হয়ে গেল। তো একদিকে কিন্তু ভীষণ খুশিও হচ্ছে জানো তো, আর ভীষণ কষ্টও হচ্ছিল, মানে ভীষণই খারাপ লাগছিল, মানে এটা ভেবে যে বোনকে ছাড়া থাকতে হবে শুধু একটা দুটো দিন নয়, মানে জীবনে যতগুলো দিন বেঁচে থাকবো ততগুলো দিনই মানে এভাবে আলাদা থাকতে হবে। ওই একটু একটু দেখা হবে যখন আসবে, কিংবা আমি যখন যাব এইভাবেই দেখা হবে, এই কথাগুলো ভেবে একটু খারাপ লাগছিল। তো চলো কী আর করা যাবে, সবাইকে তো তার জীবনটা নতুন করে শুরু করতেই হবে, তাই না? তো তারপর দেখো ভাইয়ার খাবার দাবার চলে এসেছিলো, যেটাকে আমাদের মধ্যে খাঞ্জা বলা হয়। মানে দেখো এই বড়ো থালাটার ভিতর মানে যা কিছু রান্না হয় সেই সমস্ত রান্নাগুলো দেওয়া হয়। তারপরে একরকম না কেমন একটা মানে ভাত রান্না করা হয়, মিষ্টি ভাত মতো এরকম পোলাও টাইপসের একটা ভাত রান্না করা হয়। তারপরে হচ্ছে আস্ত মুরগি, তার মধ্যে মশলা টশলা দিয়ে দেওয়া হয়, যেটাকে আমাদের মধ্যে খাঞ্জা বলা হয়। তো সেই খাবারটাই দেওয়া হয়েছিল। তো এটার আবার নিয়ম আছে হচ্ছে শালারা, তারপর হচ্ছে জামাইবাবুরা যারা আছে ওনারা হাত ধুয়ে দেন, কিন্তু এখানে মানে বরকে এখানে হাত ধুয়ে দিতে হয়, তার পরিবর্তে কিন্তু টাকা দিতে হয়। তো দেখো এখন সেই নিয়মটা এখানে চলছে, আর ভাইয়াও কিন্তু এখানে খাঞ্জা খেতে বসে গেছে। আর এটা দেখো এটা হচ্ছে আমার ঠাকুরদা, তো আমার বোন আমার ঠাকুরদার সাথে এখানে বসে বসে গল্প করছিল। তো তারপর দেখো আমরা চলে গেছিলাম খেতে, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছিলো। আর আমরা কিন্তু একসাথে খেতে বসেছিলাম, আমি বোন, তারপর হচ্ছে মানে আমরা 3 বোন, আমার হাজবেন্ড, সবাই কিন্তু আমরা একসাথে খেতে বসেছিলাম। আর দেখো প্রায় সবার খাওয়া শেষ হয়ে গেছে, আমরাই কয়েকজন রয়েছি। আর কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় মানে খাওয়ার সময়। তো যাই হোক এখানে দেখো আমরা খেতে বসেছি। আর বোনকে আমি জিজ্ঞাসা করছিলাম কী রে বিয়ে তো হয়ে গেল, কেমন লাগছে বল। তো এই সমস্ত নিয়ে একটু হাসি মজা করছিলাম। আর কি বলতো নিজের বাড়িতে বিয়ে হলো না, আমি দেখেছি আমাদের বাড়িতে যতবার বিয়ে হয়েছে আমি একবারও ঠিকঠাকভাবে খেতে পারিনি, এই ব্যস্ততার জন্য এদিক ওদিক মানে যাওয়ার জন্য কিছুই খেতে পারিনি। তো যাই হোক কী আর করা যাবে বলো, এভাবেই আমার দিনটা কাটছে এদিক ওদিক করে। তো আমরা এখানে খেতে বসেছি, জানি না আবার সবাই কবে একসাথে এইভাবে বসে খাবো। জানো তো ভীষণ মিস করছি, জানো তো সেই সময়গুলোর কথা, সেই দিনগুলোর কথা যখন আমরা 3 বোন একসাথে থাকতাম, আমরা যখন ইচ্ছা হতো এদিক ওদিক চলে যেতাম। তো তারপর দেখো চলে এসেছে সেই মানে কি বলবো, এই সময়টা কিভাবে আমি এক্সপ্লেন করবো বোঝাতে পারছি না, বোনের বিদায়ের সময়। তো আমাদের মধ্যে বিদায়ের সময় দেখো এখানে মিষ্টি খাওয়ানো হয়। তো এখানে যে সামনে মিষ্টি প্লেটটা দেখতে পাচ্ছ, তো ওই মিষ্টিগুলো মানে শাশুড়ি শ্বশুর তারপর আরও যারা যারা জামাইয়ের মুখ দেখে, তো এখানে মিষ্টি খাওয়ানো হয়, তারপর জামাইকে টাকা দেওয়া হয়, এরকমই একটা নিয়ম আছে। তো তার জন্য দেখো এখানে বসেছে সবাই। তো এখানে এক এক করে মিষ্টি খাওয়াতে আসে, তো আমি ভাইয়াকে বলে দিচ্ছিলাম যে কে কী হয়। আর এদিকে দেখো বোন তো ভীষণ কান্না করতে শুরু করে দিয়েছে, মানে কান্না করে করে বোনের রীতিমতো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো মানে বোনের কান্না দেখে আমরা সবাই মানে কান্না করছিলাম, মানে এত খারাপ লাগছিল। বোন দেখো এদিকে দাদুকে জড়িয়ে ধরে তো ভীষণ কান্না করছে। আর সত্যি কথা বলতে কি জানো তো এই সময়টা মানে
বুঝতে পারি না যে কেন এই সময়টা আসে, এতটা খারাপ লাগছিলো, এতটা কষ্ট হচ্ছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে মানে কিছুদিন তো জানো তো মনে হতো যে বাড়িটা না একদম খালি খালি হয়ে গেছে, কিছুই যেন ভালো লাগে না। মানে আজও পর্যন্ত জানো তো বোনের বিয়ে হয়ে গেছে, আজও পর্যন্ত যেন মনে হয়, মানে দেখবে একজন বাড়িতে না থাকলে না আমাদের মনে হতো যে মানে কেউ যেন বাড়িতে নেই। তো আর আমাদের 3 বোনের মধ্যে কিন্তু আমার বোনই একটু বেশি কথা বলতো, আমরা 2 বোন কিন্তু কথা বলি কিন্তু অতটাও বলি না। কিন্তু আমার ছোট বোন বাড়িতে থাকলে না মনে হতো যে একদম বাড়ি মাথায় করে রেখে দিয়েছে, আর ওই কিন্তু চলে যাচ্ছে, তো বাড়িতে কিন্তু মানে কি বলবো মনে হচ্ছে কেউই নেই। তো যাই হোক দেখো এদিকে এক এক করে সবাই জামাই দেখতে শুরু করে দিয়েছে, আর আমরা 3 বোনই কিন্তু ভীষণ কান্না করছিলাম, আমি আমার মেজ বোন সবাই কিন্তু ভীষণই কান্না করছিল, আর বোন তো ভীষণই কান্না করছিল, মানে কান্না করতে করতে না বোন অসুস্থই হয়ে পড়েছিল, এটা তোমরা শেষে দেখতে পাবে। তো দেখো এখানে আমার বাবা এসেছে জামাই দেখতে, আর ভাবো তো মানে আমি শুধু এই কথাটাই ভাবছি যে আমার বাবার কতটা কষ্ট হচ্ছে বলো, মানে আমার বাবা কেন প্রতিটা মেয়ের বাবার মানে জীবনে এই দিনটা যে কতটা কষ্ট না সেটা শুধুমাত্র একজন বাবাই জানে। মানে কি বলো তো যে ছোট্ট থেকে যে মেয়েটাকে মানুষ করলো, মানে তার সব দায়িত্ব আজকে অন্য কারোর হাতে তুলে দিতে হচ্ছে, মানে সে এখন মানে মেয়েটা কি বলো তো মানে আগে ছিল হচ্ছে মেয়ে, আর এখন হয়ে গেল মানে অন্যর বাড়ির বউ, মানে সে যখন ইচ্ছে তখন আসতে পারবে না, তাকে আসতে গেলেও কারোর পারমিশন নিয়ে আসতে হবে, কাউকে বলতে হবে, তারপর মানে আসতে পারবে। মানে এই জিনিসগুলো যে কতটা কষ্টে সেটা শুধুমাত্র হয়তো একজন বাবা আর একজন মেয়েই বুঝতে পারবে। তো যাই হোক দেখো এদিকে এক এক করে সবাই জামাই দেখতে শুরু করে দিল, আর জানি না আমি না ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি, কথাগুলো হয়তো ঠিকঠাকভাবে তোমাদেরকে বলে মানে সাজিয়ে গুছিয়ে বলতেও পারছি না। তো যাই হোক এখানে দেখো আমাদের মধ্যে মানে বিদায়ের আগে একটা নিয়ম আছে যে ঘরে এসে মানে পশ্চিম দিকে ফিরেই সালাম করতে হয়, তো এখন তার জন্যই বোন আর ভাইয়া এসেছে সালাম করার জন্য। আর কি বলতো যেহেতু প্লেসটা মানে চারিদিকে ভীষণ লোকজন রয়েছে, তো ঠিকঠাকভাবে না কিছু ক্যাপচার করা সম্ভব হচ্ছে না, মানে ঠিকঠাকভাবে ভিডিওটি নেওয়া যাচ্ছে না, যতটা পরিমাণ সম্ভব নিয়েছি। আর তারপরেও তো বুঝতেই পারো এই যে ফটোগ্রাফারদের উৎপাত, মানে এদের জন্য তো বিয়ের অর্ধেক দিন মানে কি বলবো বর কনের কাছে যাওয়াই যায় না, ঠিকঠাকভাবে কোনো কিছু করাই যায় না। তো তারপর দেখে এই যে আমার মা এসেছে, আর আমার মা কিন্তু ভীষণ কান্না করছিল, আর বুঝতেই পারো আমার মায়ের ছোট মেয়ে, তো ছোট মেয়ের বেলায় কিন্তু সবাই একটু বেশিই কান্না করে। আর ছোট মেয়ে মানে দেখো সন্তান কিন্তু মা বাবার কাছে সবাই ভীষণ আদরের হয়, কিন্তু ছোটদের আদর একটু আলাদা থাকে। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আমার বোন কিন্তু সারাক্ষণ বাড়ি মাথায় করে রাখতো, তো ওই চলে যাচ্ছে, বুঝতেই পারছো সবার ভীষণ কষ্ট হচ্ছে। তো এদিকে দেখো বোন তো মাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করছিল, আর মাও ভীষণ কান্না করছিল। আর জানো তো বোনের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই না মানে প্রায় ছোট ছোট কথায় আমাদের বাড়িতে এরকম কান্নাকাটি হয়ে যাবে, মানে কথা বলতে বলতে বাবা কান্না করে ফেলবে, আমার মেয়ে চলে যাবে, এই নিয়ে ভীষণ কান্না করে ফেলে জানো তো। বোন তো এদিকে এত কান্না করছিল যে ওকে থামিয়ে রাখাই মুশকিল হয়ে যাচ্ছিল। আর ও কী বলো তো একটু যদি বেশি কান্না করে ফেলে না ওর শরীর খারাপ হয়ে যায়। তো এদিকে দেখো ও তো ভীষণ কান্না করছিল, তো সবাই তো ভীষণ টেনশন করছিল। তো তারপর দেখো নিচে এসে যাওয়ার সময় বাবার সাথে ওর দেখা হয়েছে, ও বাবাকে জড়িয়ে ধরে আবার কান্না করতে শুরু করে দিয়েছে, আর আমার বাবাও কিন্তু কান্না করে ফেলেছিল। মানে এই যে মুহূর্তটা না মানে মানে বলে বোঝানো যায় না জানো তো, কিছু কিছু কষ্টের মুহূর্ত থাকে মানুষের জীবনে না, সেই জিনিসগুলো না এক্সপ্লেন করা যায় না, মানে কি বলবো সেখানে বোঝা যায় না। তো আর এদিকে দেখো বোন কিন্তু কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল, আমি বললাম না যে একটু কান্না করলে ও কিন্তু অসুস্থ হয়ে যায়। তো এদিকে দেখো একটু কান্না করেছে, তো হঠাৎ করে মানে যাওয়ার সময়ই ও দেখো সেন্সলেস হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, মানে সারাটা দিন বুঝতেই পারছো যে সারাটা দিনও ঠিকঠাকভাবে খাইনি। আর কি বলো তো এদিকে এই ফটোগ্রাফারে তাড়াহুড়ো, তারপর হচ্ছে মেকআপ আর্টিস্ট এই করতে গিয়ে না আর বিয়ের কোনো কি ঠিকঠাকভাবে না খাওয়া হয় না জানো তো, আর মানুষের তো একটা টেনশানও থাকে বুঝতেই পারছো। তো তার জন্য মানে ওর খাওয়া দাওয়া যেহেতু ঠিকঠাক হয়নি, তো একটু শরীরটা ওর খারাপ হয়ে গেছিলো। তো তারপর আবার কিছুক্ষণ পর কিন্তু ও ঠিক হয়ে গেছিলো। তো চলো অনেকটাই বেশ মানে সময় হয়ে গেছিলো, তো বোনকে এখন তুলে দিতে হবে গাড়িতে। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে ওকে হাত ধরে, আর ও কিন্তু ভীষণই কান্নাকাটি করছিল। আর বোনের সাথে যাচ্ছিলো হচ্ছে আমার নানি, মানে আমাদের মধ্যে নিয়ম আছে একজনকে পাঠাতে হয়, তো সাথে যাচ্ছিলো আমার নানি। তো যাই হোক দেখো বোন উঠে পড়েছে গাড়িতে। তো তারপর বোন চলে গেলে আমরা এখানে এসে একটু এই যে ভাইয়ারা একটু হাসি মজা করছিল। তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্তই রাখছি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।